ওরা যে কালচারটা ইনডিউস করে যাচ্ছে, আপনার কি মনে হয় আমরা যখন ফিরবো, আমি তো আর পলিটিক্যাল কোনো ক্যারেক্টার না, আমি অ্যাক্টিভিস্ট, আমি কি এরপরে হাজির সাহেব হয়ে যাব? তাহলে আপনি কি বলতে চান যে তাদের সেটা ফাটায় ফেলবে জামাল ভাইয়ের ভাষার মতো, এটা করবে জন্য এই ভাষায় কথা বলতে বলেন? একদম। ফরিদপুরে একটা না কই যেন একটা জায়গা আছে, নাম হচ্ছে সেটাভাঙ্গা। কিন্তু এই যেদিন শেখ হাসিনা বাংলাদেশে আসবে, যেদিন ইউনূসের ফাঁসি হবে, যেদিন এই সাদা শকুন, এই টাটকা শয়তান, কি শফিক নাকি না ফফিক নাম নাকি ফফিক, ওর ফাঁসি হবে, যেই দিন এই কি মামুনুল 500 টাকার ফাঁসি হবে, যেই দিন এই হাতি পাতি গাতিদের পেটে পাড়া দিয়ে গুবার করে ফেলবে, সেই দিন দেখবেন কত মানুষ হয়। কল্পনা কত। সব বাদ দেন, এই নুনুচা কি এই এতদিন বাচ্চা থাকবো? হালার মালটার তো বয়স হয়েছে, ভাইগরা খাইলে মানুষের আগে কিন্তু এমনি কমা যায়। কি মনে হয় না যে রায়টা অনেক তাড়াহুড়া করে দিছে? ওটা তো মতি কাকার পত্রিকা মতি আলো তো লিখছে যে অতি দ্রুত গতিতে বিচারে গিয়ে চলছে। তাড়াহুড়োটা করছে কারণ তাদের তো ঘন্টা বাজতেছে, বুঝেন নাই? সব দিক দিয়ে ঠাপ খাইতেছে, খাইতে খাইতে মনে করেন এখন তো দিন দুনিয়ার দিশা পাইতেছে না। এই জন্য তারা এত তাড়াহুড়া করছে যে রায়টা তাড়াতাড়ি দিয়ে ফেলি, পরে যদি সময় না পাই। এই জন্য স্যালাইন গুলা জমায় রাখেন আপনার নুনুচের জন্য আর আপনার ভাতিজাদের জন্য। ভাবির পোলা ভাতিজা করেন না, কারণ ওরা নিজেরাই নিশ্চিত নেয় যে ওরা আমার ভাইয়ের পোলা। আচ্ছা, আপনার ভাইয়ের পোলাদের জন্য স্যালাইন গুলা রেডি রাখেন, তাদের খুবই প্রয়োজন হবে। আরেকজনের জন্য রেডি রাখতে পারেন, সেটা হচ্ছে আমাদের মন আমি ধন তুমি ম্যাডাম। তার মানে কি ডেজিগনেশন কি? ঢাবি টিচার। সবাই তো তাকে এইভাবেই চিনে, তাই না? ঢাবি টিচার হিসেবে। তো একজন ঢাবি টিচার হিসেবে সে কি পাবলিকলি তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে সে পোস্ট করতেছে 25 নম্বর ঘুরায় দেওয়া হোক। এই মহিলাকে আবার কমনওয়েলথ স্কলারশিপ দেওয়া হয়েছিল। আপনি ভাবেন, কমনওয়েলথ স্কলারশিপে যারা যায়, মানে যারা দেয় আর কি, তারা যদি দেখে যে একজন মানুষ তার দেশের জাতির পিতার বাড়ি ঘুরায় দেওয়ার কথা বলতেছে পাবলিক প্রোফাইল থেকে, তার নিজের ভেরিফাইড আইডি থেকে, তাইলে তাদের কি করা উচিত? এখন তো কারো ধন কাঁপে না, আসমানও কাঁপে না, কিছুই কাঁপে না। গোলামপুর আর মাইকে বলতেছে বেহেশতের টিকিট দিছি না, বেহেশতের টিকিট বেচতেছে তারা। 2001 সালেও বেচছিল, 2025 সালেও বেচে। আপনি চিন্তা করেন, 2টা যুগ পার হয়ে গেছে, ওদের বেহেশতের টিকিট বেচে শেষ হয় নাই। জামাত শিবিরের বিভিন্ন শাখা আছে। জামাত শিবিরের না ওই কি যেন নাম ভুলে গেলাম, বুড়া মানুষ তো মনে থাকে না, মিয়া খলিফা শাখাও আছে জামাতের, আপনি তো জানেন না। সনি লিওনির শাখাও আছে। আমাদের নিউলি যে ন্যাশনাল কন্ডম পার্টির যে সামান্তা শারমিন, ওরা দেখলেই বোঝা যায়। যাক, আমার ভাবির মেয়ে সেও ওই দলে যোগ দিয়েছে, দিতেই পারে, তাদের তো শাখার অভাব নাই। কেন আমাদের যে লাগাইন না তুষার ছিল, ও এগুলো কি, আমি বয়স্ক মানুষ, এগুলো বললে আমারে, এগুলো যদি আমাকে এইভাবে করা হয়। যাই হোক, আমার ভাবির পোলারা তো বয়স কম, তো তাই লাগালাগির আলাপ করে, কারণ এই বুড়া বয়সে লাগাইতে পারুক না পারুক, তারপরে ডানে বামে নিয়ে ঘুরে আছে ভাই। জানি না কি আছে, ওটা আপনারা ভালো জানছো, কম দেখি তো আপনারা ভালো বলতে। সে যখন ট্যাক্সের মামলা যখন তাকে কোর্টে যেতে হইতো, সে বলতো আমার বউকে আমার সেবা করতে হয়, আমার বউ অসুস্থ, আমার বউর ডাইপার আমাকে চেঞ্জ করতে হয়, আমি এই জন্য কোর্টে আসতে পারি না, এই জন্য আমার নামে সমন জারি হয়েছে, এইসব কি ধরনের কথা হচ্ছে। এখন যে সে 15 মাসে 70 দেশ ট্রাভেল করে ফেললো, ট্রাভেল ব্লগ বানাইতেছে, এখন তার বউর ডাইপার কেটা চেঞ্জ করে? তার বউ লেগে একটা লাংলাই খেয়ে দিচ্ছে বিদেশি লাং। না, সে যে সব বিদেশ থেকে যে সব বাটপার গুলাকে ডাইকা দেশে আনছে, এরকম কোন একটা বিদেশি লাং তার বউরে ধরাই দিছে নাকি? সে তো বিন্দাস ঘুরতেছে। বিদেশিরা তো বোকা না যে এরকম রিজেক্ট জিনিস নিয়ে ঘুরতে যাবো। ওরা নিজেরাই কম্বোডিয়া, লাওস, ওইখানে কচি মাল কিন্তু আমার ইন্ডিয়ান ভাই, বুঝতে হবে। ইউনূসের শ্বশুর বাড়ি কিন্তু ইন্ডিয়া, আর প্রথম শ্বশুর বাড়ি রাশিয়া। প্রথমটা বাদ দেন, আমরা প্রেজেন্ট নিয়ে কথা বলবো, আমরা অতীতে যাবো না। রিসেট বাটন চাইপা দিছি, অতীতে কেন যাবো? তার শ্বশুর বাড়ি হচ্ছে ইন্ডিয়া, কিন্তু আমরা বয়কট ইন্ডিয়া। আজকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যে ক্যাঙ্গারু কোর্টের রায়টা দিল, আপনি চিন্তা করেন, তারা বলতেছে কি জানি শেখ হাসিনাকে এখানে আইনা শাস্তি করা হবে, এটা কি করা হবে, অ্যাপ্লাই করা হবে। আমি বাংলা ওয়ার্ড খুঁজে পাইতেছি না, সরি। যে ইন্ডিয়া এবং মোদিজির পায়ে মানে চাড়া দিতে দিতে অত করে সফরের পারমিশন দেয় না। তোরা একটা চুক্তি দেখাইতে পারোস না, একটা ক্লজ, চুক্তি বাদ ভাই, চুক্তি অনেক পরের ব্যাপার। কোন একটা চুক্তিতে একটা সাব ক্লজও দেখাইতে পারোস না, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিচ্ছে দিছে, এটা প্রমাণ করতে পারোস না। তোরা কস যে ইন্ডিয়া থেকে শেখ হাসিনা কাইন্না শাস্তি করাবি। শেখ হাসিনার উকিল এটা জামাতের গোলকিপার, শেখ হাসিনার পক্ষে কথা কয় জামাত শিবিরের গোলকিপার।
তো এটা তো ক্যাঙ্গারু কোড, আপনারা ক্যাঙ্গারু কোড বলে কোর্টের মর্যাদা দিতেছেন। ভাই আপনি ভুল করতেছেন, সে ক্যামেরার সামনে অ্যাক্টিং করে শেখ হাসিনার পক্ষে কথা বলতেছি, অফ ক্যামেরায় মানে ক্যামেরার পেছনে গিয়ে বলে আমি তো এটা নিয়ে খুশি, মানে সে হাসতে হাসতে আজকে বলতেছে আমি তো কষ্ট হচ্ছি। মানে অভিনয়টাও করতে পারে না। আমি আশ্চর্য হলাম কি জানেন, এত খারাপ অভিনয় করবে না ভাই, এত খারাপ অভিনয় করবে। আর আমি যে অভিনয় বুঝি না, তাও এত খারাপ অভিনয় করতাম না। আমি যখন জামাতিদের ফাঁসি দেওয়াবো, আমি যখন নিজামীর পোলাদের ফাঁসি দেওয়াবো, আমি যখন জামাতের রাজাকার আলবদরদের এই যে এখন জামাতি হেফাজতি যেগুলো আছে দেশ বিরোধী, এদের যখন ফাঁসি দেবো, তখনও তো আমি অন্তত চোখে লেবু মারবো, মাইরা একটু কান্নাম। এই হাজার কাত্ত জানো অভিনয় হাসি দিছে, এত প্রকার অভিনয় করতে পারে, বুঝতে পারছেন? এত খারাপ অভিনয় ভাই, এ আবার ক্যামেরার সামনে কথা বলতে আসছে। সুপার ডুপার ফ্লপ একটা অভিনয়। ওদের ভুল হয়েছে ভাই, ওদের ভুল হয়েছে। ওদের উচিত ছিল এক্সপার্ট কাউকে নিয়ে আসা, যে ক্যামেরার সামনে চোখের পাতি না ফেলে মিশা কথা বলতে পারবে। তাজুল্লার মতো এত বেশরম লোক আমি আমার ইহ জন্মে দেখি নাই ভাই, এত বেশরম একটা লোক। অথবা ডাস্টবিন শফিকের মতো লোক দিলেও হইতো। হ্যাঁ, ডাস্টবিন শফিককে দিলেও চলতো। তাজুল এই মালটা কেমন আনছে, এই মালটা হাসি আর খেয়ে রাখতে পারতেছে না, বুঝছেন? এই ওভার অ্যাক্টিং এর জন্য 500 টাকা কেটে দেওয়া উচিত। শুনেন, এই তাজুল হলো আমার জামালপুরের লোক, এইভাবে বেজ্জতি করে না আমি বেজ্জতি হয়ে যাই, বুঝতে পারছেন? আমি জানতামই নাই যে হাফ টাকলা তাজুল এই শালা আমার জামালপুরে ইজ্জত পাংচার করে দিছে। মানে যেটুকু ইজ্জত আমি জামালপুরের একটু হাইলাইট করছিলাম, এই সুধীর ভাই মানে কোয়া বলিল, মানুষ জানতোই না শালা জামালপুরে, মানে ইজ্জত পাংচার করে দিছে এই শালা। আর দেখেন ডাস্টবিন শফিকের হোর বাড়ি কিন্তু আমার এলাকায় মহিষিং। তাই নাকি? শালা আমার মহিষিং এ জামাই কামটা করছে কি, আমার মহিষিং এ জামাই ইজ্জত শেয়ালাইছে শালা। চামড়া ছুলাইয়া এই মালটাকে চামড়া ছুলাইয়া চামড়ার তলে চুত্রা পাতা নাগামরিচ ভইরা সেলাই করে দিব। ওই যে ময়মনসিংহ যে ভৈরব রোডে যে রেল লাইন আছে, অনেক সূত্রা পাতা হয়, ওইখান থেকে সূত্রা পাতা এনে রইলে দিয়েন। ওই ছোটবেলা না অনেক সূত্রা পাতা। আমার ছোটবেলা একটা কাজ ছিল, আমি তো একটু ছোটবেলা সাইজে কম বয়সে পড়তে গেছি, তো ছোটবেলা সাইজে একটু ছোট ছিলাম, তো মারামারি করে পারতাম না। তো করতাম কি, সূত্রা পাতা সংগ্রহের একটা বিলাই শুনশুনি এটা লাগাই দিতাম, বুঝতে পারছেন? এটা ভালো অস্ত্র। ওই আপনার তাও আবার কি ইউ বিলিভ ইট অর নট, আমি কিন্তু সত্যি ময়মনসিংহ থেকে সূত্রার পাতা বিলাই শুনশুনি সংগ্রহ করে আনতাম। তো সে বাড়ি থেকে লোকাল ট্রেনে উঠে যেতাম, সকালবেলা লোকাল ট্রেনে উঠতাম, 8টার লোকাল, মানে 8টার লোকাল কিন্তু মাঝে মাঝে 12টায় আসতো। 8টার লোকালে যাইতাম, আমার ওই লোকালে আসার ফিরে টাকা লাগতো না, কারণ বাড়ির সামনে লোক রানিং রুম, তো সব ড্রাইভার আমি করে খাতির হয়ে গেছে সব। আমি এখন যেমন আমার জাতীয় ভাতিজা আছে ভাবির পোলা, তখন আমি জাতীয় ভাতিজা ছিলাম রেলের ড্রাইভার। আমার 1995 সাল পর্যন্ত রেলে কোনোদিন টিকিট কাটি নাই, কেন ইমাজিন? আপনি বহুত পরিবার লোক ভাই, আপনার এলাকার লোক তাজুল্লাহ এরকম ঠিকই আছে। না ভাই ঠিক আছে ফরিদ ভাই, আপনার এলাকার লোক তাজুল্লাহ, সে মনে করেন এরকম চোখের পাতি না ফেলায় মিথ্যা কথা কয় এমন, কিন্তু এরকম ব্রেনলেসলি মিথ্যা কথা বলবে কেন? মিথ্যা কথা বলতে হলে আমার কাছে ট্রেনিং নিতে আসবে। আমি হইছি হাইসের না আগে ভিটকি মারে, আমি হইছি সেই আমলে প্রেম করছি ফরিদ ভাই, যে আমলে বাটন ফোন ছিল। বাটন ফোনে প্রেম করা মানে বুঝেন কঠিন সময়, কঠিন একটা। এবং তখন মনে হয় মিনিট 60 টাকা ছিল। মিস কল যদি দেই, মিস কল একবার রিসিভ হয়ে গেলে 60 টাকা মোবাইলে না, এই জবাব আমি বাসায় কি দিব? ওই আমলে আমি প্রেম করছি, কঠিন সময় প্রেম করা লোক আপনি। হ্যাঁ, তো সেই তাজুল্লার আমার কাছে উচিত ট্রেনিং নেওয়া, যে 60 টাকা মোবাইলে নাই কেন, এই গল্প যে আমি মিথ্যা করে বানাইছি বাপ মায়ের সামনে, ও আমার কাছ থেকে সে ট্রেনিং নিতে পারে যে এই টিনেজ বয়সে যে 60 টাকা মিস কল ধরে ফেলানোর কারণে আমি খায় ফেলছি, ওই মিথ্যা কথাটা আমি বলতে পারি। তাইলে তুই ক্যামেরার সামনে কিভাবে মিথ্যা কথা বলতে, আমি তোকে হাতে কলমে শিখাই দিতাম। কিন্তু তাজুল্লাহ তো ওই যে আমি ধন তুমি ম্যাডামের কাছে যাবে, কারণ হচ্ছে ম্যাডাম অ্যাক্টিংটাও সামনে ঠিক মতো করতে পারে না। সারাদিন এতদিন কইছে শিবির, আমি বলি নাই, এখন শিবিরের প্রটোকল করে। শোনেন, আপনি যেটা মিস করছেন, আপনি হয়তো খেয়াল করেন নাই, আপনি একটু বেশি বয়স্ক তো, এগুলো তো কম বয়সীদের কাছে। সে বলতেছে চ্যানেলে গিয়ে কাঁদতেছে যে আমি এত সাফার করলাম, আমাকে এত করলো, কি জানি কয়টারে অনলাইন হ্যারাস করলো, একটা ফেমিনিস্ট আমার পাশে দাঁড়ালো না। কে রে বৌমাগি, তোর ফেমিনিস্ট লাগে গে? তুই তো 60 দেশে জামাতের কোলে উঠছো, জামাতের কোলে উঠলে তোর কি কেউ চুমা দিবে? কেউ তো চুমা দিবে না। ফেমিনিস্টদের চাষ কি লিগে? তুই তো চাস জামাইতার যেরকম বলছে 5 ঘন্টা কর্মদিবস, তুই 5 ঘন্টা কর্মদিবস করবি, তার ঘরে বয়ে থাকবি, জামাইতারা তোকে সম্মান দিবে, ঠিক আছে না? ঘরে বসে থাকবি মোটামুটি। তবে উনি মানে এতদিন বলছে জামাতের সাথে তার বিয়ে হয় নাই, এখন দেখা গেল তার সাথে জামাত শিবিরের সাথে তার হাঙ্গামা আগে আছে। ঘটনা কি রকম? আরো অনেক গভীর, কাইটা বিরতি, আরো অনেক গভীর ব্যাপারটা, আরো মানে আরো অনেক বেশি গভীর।
আপনি সাইজে ছোট তো নাগাল পাবে না। আস্তাগফিরুল্লাহ, কি বলে মুরব্বীর সামনে এগুলো, এইভাবে আপনারা কি বলেন? আমি এইটাই বলি, কপাল, আমার কপালটা চিন্তা করেন। আপনার আমার ভাই ডাকা লাগতেছে, এই দুঃখ আমি কই রাখি। এই যে আমাদের এই আবু বকর একটা কমেন্ট করে আসেন, একজন আবু বকর শিমুল ভাই করছে, কমেন্ট করছে, ইন্দ্রাপুর অনুষ্কে পদ্মা সেতুর নিচে ফেলে চুবানি সম্ভব? অবশ্যই সম্ভব ভাই। সেখানে শেখ হাসিনা তো বলছিলেন যে তাকে পদ্মা সেতু থেকে টুক করে ফালাই দিবে। শেখ হাসিনা বলছিল কিন্তু করে নাই, কিন্তু বাংলাদেশের জনগণ তাকে, ঢাকার মান্না খাল আছে চিনেন, কি পোষা নোংরা খাল, আরে বাংলাদেশের সবচেয়ে নোংরা খাল, সবচেয়ে নোংরা, ওদিক দিয়ে গেলেই গন্ধ করে, এটা হলো মান্না খাল, ঠিক আছে? যাত্রাবাড়ি, সরি ওই কমলাপুরের উল্টা দিকে, বুঝছেন? ওইখানে মান্ডা খাল আছে, যাত্রাবাড়ি আর কমলাপুরের মাঝখানে। ওই মান্ডা খালের গন্ধে আপনি রাস্তাতে যেতে পারবেন। ওই মান্ডা খালের মধ্যে ইংলিশের চুবাবে বাংলাদেশের জনগণ। এটা তো আমি 6 মাস আগেই বলছি। পদ্মা তো ভালো জিনিস, পদ্মায় চুবাইলে পদ্মার পানি তো পরিষ্কার। ইলিশ মাছের গন্ধ পাওয়া যাবে, ইলিশ মাছের গন্ধ পাওয়া যাবে। যে ইলিশ ইন্ডিয়ার কাছে দেয় দেখে দেশে দাম বেশি, এই বছর তো সবাই মনে করেন পেট বেড়ে 7 বেলা ইলিশ দিয়ে ভাত খেতেছে, বুঝেন নাই? আচ্ছা, আমাদের আরেকটা কমেন্ট পড়ে আসেন। নাজমা আক্তার নামে একজন আপু কমেন্ট করছেন, স্যার আজ গোপনে বন্দরের চুক্তি সম্পন্ন হয়েছে, তার সম্পর্কে কিছু বলবেন কি? এটাই আসল কথা, এটাই হলো আসল কথা। এই জন্যই 13 তারিখে বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যখন এই নিউজের জন্য আল্লাহ কি বানাই দিছে, তাই তারিখটা বাইছে নিছে যে আজকে বাংলাদেশকে বেচা দিবে। সামনে রাখাই দিছে শেখ হাসিনার বিচার, আর তলে তলে হইলো, বুঝছেন তো ঘটনা, সামনে হইলো ভাতার, পিছনে হইলো লাং। না, আমি যে বলছিলাম ভাই, ফরিদ ভাই বলছিলাম যে এত তাড়াহুড়ার কারণ কি, তাড়াহুড়ার গল্পটা হয়েছে অ্যাকচুয়ালি এইটা। এই ক্যাঙ্গারু কোর্টের তো কোনো ক্রেডিবিলিটিই নাই, এটা তারাও জানে, সারা দুনিয়াও জানে। ক্যাঙ্গারু না, স্যাঙ্গারু কোর্ট বলেন, স্যাঙ্গারু, সরি মাই মিস্টেক, সরি। এই ক্যাঙ্গারু কোর্টের ক্রেডিবিলিটি দুনিয়ার কোথাও না, বিশ্বের কোথাও এই ক্যাঙ্গারু কোর্ট টিকবে না, যে এটা তারা খুব ভালো মতো জানে। যে কারণে আজকে তারা এই বিচারটা নিয়ে হইচই ফেলাইছে। এবং আপনি চিন্তা করেন, আজকে হচ্ছে সোমবার, বাংলাদেশের হিসাবে সোমবার সপ্তাহের দ্বিতীয় দিন। জি, বাংলাদেশের সপ্তাহের প্রথম দিন হচ্ছে রোববার। সেই রোববার তারা বিচার কেন করে নাই বলেন তো? কেন বিশ্ব জানবে না? না, আপনি ভুল। বলেন। কারণ হচ্ছে রোববার সারা বিশ্বের ছুটির দিন। এই বন্দর কোম্পানি হচ্ছে ডেনমার্কের লোকজন রোববারে কোনো কাজ করবে না, অফিসিয়ালি ডেনমার্কের অফিস বন্ধ। আজকে সোমবার, আজকে দোকান অফিস টফিস সব খুলছে ডেনমার্কে, সো তারা আজকে চুক্তি করছে। এবং এই যে চুক্তিটা লাস্ট টাইম আমরা যে বন্দর নিয়ে, চিটাগাং বন্দর নিয়ে যে হাউকাউটা তুলছি, তখন মানে আটকাইতে পারি না অবভিয়াসলি, কারণ এরা তো চোরের দল, ডাকাতের দল, এরা আসছে দেশ খাবলায় খাইতে, সেটা খাবে, আমাদের পক্ষে আসলে কোলায় ওঠা যাচ্ছে না। তো এইবার তারা চালাকিটা কি করছে, 13 তারিখ বৃহস্পতিবার থেকে সেটা উল্টায় তারা নিয়ে আসছে 17 তারিখ সোমবার। আপনি ডেটটা খেয়াল করেন, মানে এরা যে, এটাই আমি বললাম যে এরা যে চুরি করবে, চুরির প্ল্যানিংটাও ঠিক মতো করতে পারে না, মানে এত ভোগচোদ। তার আগে বাংলাদেশের পাবলিক ধরে ফেলে। হ্যাঁ, এই যে দেখেন, মোটামুটি যারা একটু সচেতন, যাদের মাথায় একটু হইলেও গিলু মাল পানি আছে মাথায়, তারা কিন্তু ঠিকই বুঝে ফেলছে যে আজকে যে পোর্ট নিয়ে যে বেচা বিক্রিটা হইলো, দলিল যে সাইন করা হইলো, সেইটা হাইড করার জন্য শেখ হাসিনা রায় দেওয়া নিয়ে এরকম লাভঝাপ, মানে কি বলবো, এটা ওই যে বাংলা প্রবাদ। আমি সবসময় বলি যে ইউনূস সরকারে বসছে বাংলায় প্রাচীন যত প্রবাদ আছে সত্য প্রমাণ করার জন্য। আজকে প্রবাদটা খাটে হচ্ছে কি, শাক দিয়া মাছ ঢাকা। আজকে সে শেখ হাসিনা নামক শাক দিয়ে বন্দরের পোর্টের মাছটা ঢাকতে, বন্দরের ভাজা মাছটা ঢেকে দিল। কিন্তু লাভ হইলো কি? বিদায় যতই মেন করুক, বিদায় কি কইলো, আমরা সাইন করবো ঠিকই, কিন্তু পোর্ট মালিকানা আমাদেরই থাকবে। তাহলে তুই সাইন করবি কি জন্য? আমি যদি মালিক হই, আমি আরেকজনকে এবং 250 কোটি টাকাও পাবো আমরা, তাহলে আমি সাইন করবো কে লেগে? আমি যদি মালিকই থাকি, আমার কাছ থেকে যদি কোনো তারা কিনে নাই নেয়, আমার হাত থেকে যদি বন্দর ছুটে নাই যায়, তাহলে আমাকে টাকাই কেন দিবে? আমি সাইনই কেন করবো? আমাকে বুঝান তো। এই যে বিএনপি যে হাঙ্গা বসে পড়ছে জুলাই সনদে, এখন তো না করতে পারতেছে না, না ভাতার অস্বীকার করতে পারতেছে, না বিয়ে অস্বীকার করতে পারতেছে। হ্যাঁ, ব্যাপারটা তো সেম হয়ে গেল। এই যে ওরা বলে যে, আপনি খেয়াল করছেন হয়তোবা, যেহেতু মুরব্বী মানুষ খেয়াল করাটাই স্বাভাবিক, যখনই দেশে কোনো তারা আকাম করতে যায় এবং দেশের কোনো কিছু সার্বভৌমত্বর সাথে রিলেটেড, যেমন হিউম্যানিটেরিয়ান করিডোর কতদিন ছিল, সেই সব নিয়ে যখন হাউকাউ করছে, তখনও দেখবেন সামনে কি নিয়ে আসছে, শেখ হাসিনার অডিও ফাঁস, শেখ হাসিনার গোপন অডিও ফাঁস, শেখ হাসিনার এই দলিল পাওয়া গেছে, এইখানে সম্পদ পাওয়া গেছে, শেখ হাসিনা এবং শেখ রেহানার দুজনের ভল্টে মিলে কয় টাকা পাওয়া গেছে কোন তো?
25 লাখ নাকি কত যেন তাদের এগুলো ডিপোজিট, ফিক্সড ডিপোজিট 58 লাখ। 58 লাখ, মানে বিরাট টাকা খুঁজে পাইছে, অনেক টাকা ভাই। সারা জীবন মানে শুনে গেলাম যে শেখ হাসিনা এক রূপপুর থেকে কয়েক বিলিয়ন ডলার খাইয়া ফেলাইছে। সেই কয়েক বিলিয়ন ডলার 58 লাখ টাকা কি করে হয়ে গেল? তো দুইজনের অ্যাকাউন্টে মিলে, একজনের অ্যাকাউন্টে হলে তাও একটু বুঝ দিতাম যে একটু বড় লোক। জি, আমরা বেলা কি মান্থলি আপনার সাথে আমরা একমত। চেঙ্গারু কোটে রায় আমরা প্রচন্ড ক্ষুব্ধ। ও ভাই আমরা প্রচন্ড ক্ষুব্ধ ঠেলায় মনে করেন মানে আমরা দিশা পাইতেছি না যে কি করবে। মানে এখন আমরা বুঝতে পারতেছি না যে আমরা এই খুশি মানে এত প্রচন্ড ক্ষুব্ধ। এখন আমরা আমাদের এই কি আপনাদের কি আকুয়াতে নাকি বিয়ে ভাঙা করছে, ওই যে আমার জামালপুরে ভাই, ওইখানে যাবো দাওয়াত খাইতে নাকি যমুনায় যাবো বুঝতে পারতেছি কেন। এই যে বিএনপিরা তো এই ডাস্টবিন শফিকার হোর বাড়িতে ককটেল ফাটাই দিচ্ছে, দেখেন নাই? তাই নাকি? এটা কি কর, এই নিজেদের বিলে নিজেদের খামসা দিল কি? পুলিশের পাল্টাছে এত রাইতের বেলা, পুলিশের সাথে কারাতে হওয়া পাল্টা করে ওইখানে। এইটা আরেক চ্যাটের নাটক চলাইতেছে হালারা এখানে। মানে এই বুলডোজার নাকি বেকো কোম্পানি বেকো নিয়ে আসছে, আর্মি ওটা পিটাইয়ে আরো নষ্ট বানাই দিচ্ছে। বেকো কোম্পানি ওলা কইবো বাড়ায় খাটতে আইলাম, তুই উল্টা আমার জিনিস নষ্ট করে দিলি, ওকে আরো ফোনদানি দেওয়া দরকার। ভাই 1.5 বছর পরে আজকে ওদের এত পিরিত কেন উতলায় উঠছে 32 নিয়ে? আমি সারাদিন ধরে এইটাই ভাবতেছি, 32 নিয়ে এত পিরিত উতলাইছে কি লিগা? এই আবার কি বালের নাটক? বিষয়টা হলো এরকম, আপনি টিটু মিলে আমারে বললেন যে ফরিদ ভাই এখানে যান, যায় একটু দৌড়ে দিয়ে আসেন, তারপরে কিন্তু আমরা আইতাছি। এরকম নাটক হয়েছে আর কি। আমরা বুঝতে, পাবলিক এগুলো বুঝে না। না মানে নাটক টাইনা রাইট পর্যন্ত নিয়ে যেতেছে কি যে না কি করতে চায়। আমি বলি আপনাদের, এরা আরো নাটক করবে, করতেই থাকবে যতক্ষণ পাবলিক এদের উস্তাইয়া মান্না খালের মধ্যে নাচো বাবু, ততক্ষণ তারা নাটক করতেই থাকবে, করতে দেন। আমি তো দোয়া করতেছি, শোনেন, আমার সাথে না একটা ছেলের ঝগড়া হয়েছিল, আমার অর্ধেক বয়স। আমি ওর সাথে মারামারি করতে লজ্জা পাইতেছি, কারণ হলো যে ওই পোলায় যদি শালা, আমি যদি ওরা 10টাও মারি, শালার যদি আমার একটা ঘুষি মারে, তোমার ইজ্জত থাকবো না। আমি পরে গেলাম মহা বিপদে। লোকজনকে কিরে ফরিদ কিছু বলস না কেন? আমি যখন মাইন্ডকে সিপাই করছি বলতে পারি না, তখন এলাকার এক মুরব্বীর কাছে গেলাম। ওনার মুখ খুব খারাপ, চেহারা আমার চেয়েও খারাপ, নামটা টেকনিক্যাল কারণ বললাম না, আমার এলাকার সবাই চিনে। মানে উনি চেহারা তার খুব খারাপ, কিন্তু মুখটা আরো খারাপ, আপনার চাইতেও খারাপ। মানে আপনি তার কাছে শিষ্য না, একটা লাস্ট বেঞ্চের এত বড় উস্তাদ গালি দেওয়া পুরুষ মানুষ তো, কিন্তু উচিত কথা বলে একেবারে, তিনি একেবারে পাপ কেউ ছাড়েন। আমি যা বললাম, কাকা এই সমস্যা, আপনি আমার বুদ্ধি দেন, এই বলাই যে আমারে মারতে চাইতেছে, এখন আমার তো ইজ্জত থাকে না, ওরা থাপড়া মারলে তো চিন্তা করেন, ওরা যদি আমি একটা থাপড়া মারি ও যদি পেশাব করে দিবে, তারপর আমার মারতে চান। বললাম আমি তো বুঝছি তুমি কার কথা, মানে দেখেন গ্রামের মাথা বড় সব কম দাঁড়িয়ে আমি যাইনি। এমন কেন জানেন, বাপের সাত গায়ের মাথা ধরে করছে, আমি কি নিজের আশেপাশের গায়ের খবর রাখি না? আমি তাহলে যেটা কি করবো? কাকা বললেন যেটা বলছে। পরে বললো যে তুমি তো নাস্তিক মানুষ, চিন্তা করে দেখেন আমারে 20 বছর আগে আমি নাস্তিক, তুমি তো নাস্তিক মানুষ, নামাজ পড়া বলে পড়ো না, তুমি আজকে যাই একটু আসর নামাজ পড়ে দোয়া করবা, হ্যাঁ তুমি সবচেয়ে বড় গুন্ডারে মারার তৌফিক দান করে। এখন এটা কি বলেন? আমি বোধহয় মসজিদের আশপাশে ঘুরে বললাম, কাকা বইলে আসছে, আসলে গেছি না, মানে এত মানে মসজিদে আলো নেই, আল্লাহ দোয়া করে দিচ্ছি, আপনি লাগিয়েছে যাও। 1 সপ্তাহ পরে দেখি ওই পোলা হাসপাতালে। বুঝতে পারছেন? ঘটনা হইলো সে আমার সাথে ঝগড়া করার পর সে নিজের বিরাট বড় মশা মনে করছে, পাপের ভাব, ডাবল বয়স, ডাবল শক্তি, তারা আমি ছেট করছি। গিয়ে সে তারপরে গিয়ে এমন এক লোকের সাথে খোঁচা দিচ্ছে, ওই লোক ওরা মাইনে ওর বাপের সহ, ওর ভাইয়ের সহ, ওর মায়ের সব মাইরে তো মানে সবগুলো হাসপাতালে এনেছে। তো এরা না দোয়া করেন, এরা কেবল 32 নম্বর বাংছে না, এত একটু দোয়া করেন, গোপালগঞ্জ যায় বঙ্গবন্ধু সমাধি যাতে আক্রমণ করে, এই দোয়া করেন আপনি, তারপরে দোয়া করবেন, এই মনে করেন তাও ভেঙে ফেলেন, তারপরে দোয়া করবেন। ওখান থেকে গোপালগঞ্জে থাকে তার রামচোদা খায় আসছে ফরিদ ভাই, কারণ ওইখানেই মনে করেন গেছিল খুব ভাবচোদাইতে, এমন পাবলিকে গোপালগঞ্জের মানুষের কলিজা তো মনে করেন, মানে কলজা না পুরা শরীরটাই তাগর কলজা। গোপালগঞ্জের মানুষ জীবন দিয়ে তাদের এমন পুঙ্গা মারা দিছে, মরছে, কিন্তু তার আগে তাদের পুঙ্গা মারা দিয়ে গেছে একেবারে। সেই এপিসি কারে করে পলাইছে, সেই এপিসি কারের মধ্যে যেদিন ঢুকছে ওই দিন মনে করেন ন্যাশনাল কন্ডম পার্টি চুদলিং পং হয়ে গেছে। এই সবটা বলছেন, যেটা বলতেছিলাম, এতে দোয়া করেন যে তারপরে বঙ্গবন্ধুর সমাধি ভাঙার পরে তারপরে যেন তারা ভাঙতে, তারপরে যেন তারা কলকাতায় দখল করতে যায়, এই দোয়া করবেন। আইলেই বুঝবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমি গত বছর দেখছি তারা 2.5 মিনিটে 3 মিনিটে কলকাতা দখল করে ফেলাবে, ওই বুইরা মালগুলা কই?
আর ওইগুলো তো কামের শ্রেণীর দুধ করে যায় ঢোকানোর পায়জামা খোলার আগেই ওরা যাবো কলকাতা দখল করতে। না ওরা কই, ওদের উচিত তো এখন কলকাতা দখল করে ফেলা, কলকাতা দখল করে দিল্লির দিকে হাঁটা ধরা, দিল্লি থেকে শেখ হাসিনাকে নিয়ে আসে, নাইলে সে কারণ শেখ হাসিনা তো দেশে আইসা এই চ্যাঙ্গারো কোর্টে তো উষ্টা মেরা ফেলাই দিবে, যদি মানে যখন আসবে নিজে যখন ফিরে আসবে তখন তাদের উষ্টা মেরা ফেলাই দিবে। কিন্তু এখন তাদের উচিত না শেখ হাসিনাকে ধৈরাই না এই ফাঁসির রায় কার্যকর করা। ওদের মনে করাই দেন, বুঝছেন, ওদের বলেন যে যাও তাড়াতাড়ি যাও, তোমরা দিল্লি ধরো, ধরে শেখ হাসিনা কানতে দাও, এই দোয়া করে ওরা যাতে এই বুদ্ধি, ওদেরকে ওই বুদ্ধি দেই। আমি চাই ওরা এই কাজ করুক একেবারে। না কেন ভাই, আমি একটা বছর না, শোনেন, একটা বছর ধরে ওয়েট করতেছি যে কলকাতায় দখল করে ফেললো, তাইলে কলকাতা বাংলাদেশ যদি মার্জ হয়ে যায়, তাইলে বাংলাদেশ থেকে কেউ ভিসা নিয়ে কলকাতায় যাইতে হবে না। তবে দেখেন কলকাতা মানে তো শুধু কলকাতা না, শিলং, দার্জিলিং, শিলিগুড়ি এগুলো সবগুলো কলকাতার মধ্যে পড়ছে। তাইলে মনে করেন দার্জিলিং যাইতে, এই যে মানে ফকির চৌধুরী যে দার্জিলিং যায়, গিয়ে এই যে টাইগার হিলে গিয়ে যে সানরাইজ দেখে, দেখা যে পোস্ট দেয় যে কি হিমালয় দেখলাম, কাঞ্চনজঙ্ঘা দেখলাম, এগুলা দেখলাম, ব্লা ব্লা ব্লা, তাই আর টাকা খরচ করে যেতে হবে না, আর কম খরচে মালও খাইতে পারবে ওখানে গিয়ে। বিশাল 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 তাইলে এরা কেন দখল করতেছে না কলকাতাটা? কোন তো কলকাতায় কিন্তু শোনে ওই লিকারের দোকান অনেক সস্তা, এবং ক্রিসমাসের দিন, নিউ ইয়ারের আগের দিন 31st নাইটে, ক্রিসমাস এবং 31st নাইটে আমি বেশ কয়েকবার কলকাতায় গেছি এবং দেখছি যে নিউ মার্কেট এরিয়ার লিকারের দোকানগুলা সব বাঙালি গুলা ঢুকে বসে থাকে। ওদের তো ওখানে তো মদ তো ওপেন, আপনি তো জানেনি, বক্তৃতারা তার জানে না, ওদের কাছে এগুলো স্বপ্ন, ওপেনে মদ বেচতেছে, এবং সেখানে ছেলে মেয়ে নাই, যার মন চায় এসে লাইনে দাঁড়ায় মদ কিনে নিয়ে যাচ্ছে। এবং নিউ মার্কেট এরিয়ার আশেপাশে যতগুলো বার আছে, এগুলো তো সবগুলো যে বাঙ্গু পিপল যায়। নিউ মার্কেটে কিন্তু ইন্ডিয়ান লোকজন বেশি যায় না, ওরা যাইতেই যায় না। ওই নিউ মার্কেটের বিহারিরা চলে বাংলাদেশি মুসলমানদের, বাঙ্গুদের উপরে নির্ভর করে ওই নিউ মার্কেটটা। তারপর মার্কুইজ, এরা বাঙালি বাঙ্গুগুলা নিউ মার্কেট ছাড়া আবার কিছু চিনে না, বুঝছেন, জানেও না, অথচ আসছে কিন্তু ভালো ভালো জায়গা আছে, সস্তা আছে, চিনেই না, ওটি চিনেই না। এটা কত সুন্দর ক্লাসি জায়গা আছে। মনে করেন আমি তো অল্প দিন ছিলাম, অল্প দিন থেকে আমি যা পারছি চিনে আসছি বলতে আমার নিউ মার্কেট, আমি ভাবছিলাম কলকাতায় থাকলে আমি প্রত্যেকদিন নিউ মার্কেট যাবো, কারণ আমি যাইতেই পারি নাই। আমি যাইতে 2 না 3 বার গেছি, কারণ হচ্ছে আমি এত জায়গা এক্সপ্লোর করছি। ওই নিউ মার্কেট আমার কাছে মনে হয়েছে ওই মানে নিউ মার্কেটে নতুন ইয়েতে কি যারা লাইন আছে দেখো, এরকম নিউ মার্কেট নতুন যারা কলকাতা যায় তারা যায়, কিন্তু নতুন হোক পুরান হোক ভাই, ওরা নিউ মার্কেট ছাড়া কিচ্ছু চেনে না, ওরা মানে পুরো কলকাতাই ভালো মতো চিনে না। ওরা মনে করে যে কলকাতাটা ইন্ডিয়া, এরকম বকছো যে বাংলাটা না কলকাতা তো ইন্ডিয়া মনে করে ওরা পুরো কলকাতাও চিনে না। কলকাতায় গিয়ে শোনেন, আমি এমন মানে আমি তো অনেক কম গেছি, সেই আমি গিয়া এমন মানে লোকজন খুঁজে পায়ে ফেলছি যে লোকজন, এটা কি বলে, নিকো পার্ক নামে একটা জায়গা আছে, সেইটার টিকিট আমাকে কম রেটে দেয়। ওরা এটা জানেই না, কলকাতায় যে নিকো পার্ক নামে একটা জায়গা আছে, এটা তারা জানেই না, বাঙালিরা, ওখানে কোনো বাঙালি যায় না, মানে জানেই না। নিউ মার্কেট ছাড়া আর ওইটুক ছাড়া চিনে না, তো ওইখানে কলকাতায় যাবে, মদ খাবে, ফ্রেঞ্চ ডিল খাবে না, এই জন্য তাদের গলার মধ্যে অনেক আওয়াজ বেশি, ঢাকা না দিল্লি না ঢাকা। তারা মনে করে কি দিল্লি মনে হয় ঘরের লগে ছাপ মার লেগে দিল্লি করবো, কিন্তু দিল্লি বহুত দূর, দিল্লি অনেক দূর ভাই। দিল্লি কলকাতা থেকে ফ্লাইটে 2.5 ঘন্টার উপরে, জানেই না, ধারণাই নাই, যে কারণে এরা এই যে চ্যাঙ্গারু কোর্ট নিয়ে এরা যে এত লাফাইতেছে। আপনি দেখেন, আমার কাছে যেটা হাস্যকর লাগতেছে, মানুষজন যখন ওভার অ্যাক্টিং করতে থাকে, এরা দেখেন টিএসসিতে মিষ্টি খাইতেছে, এই সাদিক কায়েমদের শিবির ব্যাচটাই, আর কেউ কিন্তু নাই, কোনো সাধারণ পাবলিক কিন্তু নাই। ওদের পাপের মুরদ হবে গণজাগরণ মঞ্চের মতো এরকম একটা জমায়েত করার ক্ষমতায় তো ওরাই করে দেখাক দেখি, সব দল মিলে এরকম জমায়েত করুক, জামাত, বিএনপি, হেফাজত মানে মিলে এরকম জামায়াত করুক, তো দেখি 3 দিন করুক এরকম জামায়াত, ওই যে 3 দিন করবে করে দেখাক দেখি। আপনি 3 দিন পর্যন্ত গেছেন, আমি তো কয়েক ঘন্টা হিসাবে আওয়াজ পাই না। এরা এত লোক পাবে না, শুনেন, শেখ হাসিনা নামে যে রায়টা দিল, এই রায়ের মধ্যে আপনি দেখেন কোথাও কোনো মানুষজন নেই, ওরাই চাগাবাগে চিকির করতেছে, আর কেউ নাই তো, ওরাই কুমিরের 7 বাচ্চা, ওরাই ঘুরে ফিরে ওরাই। এটাই বলতে নিচ্ছি আমি। ব্যাপারটা কি হবে আমি আপনাকে বলি, শেখ হাসিনা যখন দেশে ফিরবেন, উনি ফেরার পরে এই ফ্যামিলি গিয়ে শেখ হাসিনার কাছে বলবে, আমার পোলাটারা ওরা মারা ফেলছিল। পয়েন্ট টু বি নোটেড, এটা ঘটবে। আমি এই সিনগুলো দিব্য চোখে দেখতে পাই, কারণ হচ্ছে এই শেখ হাসিনার তো মনে করেন দয়া মায়া অতিরিক্ত লেভেলের বেশি, বংশগত তো কিছু করার নাই, ওনার কাছে এগুলা কানবে।
ওনার কাছে গিয়ে কাঁদবে, উনি আবার এদের সান্ত্বনাও দিবেন। উনি তো প্রধানমন্ত্রী, উনি তো হাসতে পারবেন না আমার মতো, উনি তো ইন্দ্রা না যে হাইসা দিবে। তুই এটা কি কইলি? আপনি হইলে তো কইতেন ভাঙ্গির কি কইলি আমার জন্য মারছাস, আপনি তো কথা কইতেন। উনি তো প্রধানমন্ত্রী, ওনাকে তো প্রোটোকল মেনটেন করতে হয়। উনি তার কথার মাঝখানে কয়ে ফেলবেন না যে মাঙ্গে না তুই কাল লেগে মরছ, আমার লেগে মরছ। কিন্তু পুলিশের সাইরেন বাজে আসে ভাই। আমরা মার্ডারের কথা বলি না, আমরা তো এই যে চ্যাঙ্গারো কোর্টের প্রথম শহীদ নিয়ে বলতেছি। এগুলো তো ক্রাইটেরিয়া মানে আলাদা করে লিস্ট করতে হবে, নাহলে তো ভুলে যাবো। অদ্ভুত ব্যাপার, মিলটা দেখেন, চ্যাঙ্গারু কোর্টের রায়ের প্রথম শহীদ ছাত্রদল। দারুণ না ইতিহাস? সেম সাইড ওরা সেম সাইড খেলতেছে। এই যে এখন আওয়ামী লীগের উচিত এরকম বসে বসে পাতার বিড়ি ফোকা আর বসে বসে এদের কামড়া কামড়ি দেখা, মনে করেন কামড়া কামড়ি করে অর্ধেক মেরে দেবো। পাতার বিড়ি আপনি বিশ্বাস করেন, আমি বলতে চাই যে তারা আওয়ামী লীগ করেন এইভাবে মুছে তা দিয়ে চুপ করে ঘরে বসে থাকে একটা বছর। আমার ছবি ক্যামেরা আপ করলেন, ছবি বাইসে আসে আরেকজনের। চিন্তা করা যায়? এটা হইলো $29 মিলিয়ন খেলা। আপনি চিন্তা করেন, বুঝি এটা হলো ডলারের খেলা, আমরা বুঝি যে ডলারের খেলায় আমাদের মন আমি ধন তুমি ম্যাডাম। শিবিরকে এতদিন ভালো শিবির অস্বীকার করে এখন শিবিরের প্রোটোকল নিয়ে চলে, আপনি ভাবতে পারেন? আচ্ছা, শিবিরের ম্যাডামের মন বুঝলাম, পরে যেটা করলেন ওটা অর কেমনে হবো? ওটা তো পুরুষ মানুষের, অর কেমনে হবো? এই জন্যই তো বললাম ধন তুমি। দেখেন, এটা বলবেন না, আমাদের পাশে কিন্তু একটা গ্রামের নাম আছে ধনবাড়ি। সরষেবাড়ির পাশে ধনবাড়ি গ্রাম। ঠিকই আছে, তাহলে তা ঠিকই আছে, আপনার এলাকায় পাঠাই দিব, সমস্যা কি? আপনার তো কম বয়স। বাবির কাছ থেকে পারমিশন নিয়ে নেন। যেমন এই যে টিটু ভাই, এই শুটকা চেহারার লোকটার নাম কি নাম? ডক্টর জাহিদুর রহমান। এই শুটকার বউ নাকি তাকে পারমিশন দিছে, ইউ ক্যান গো টু আদার গার্লস। তাই নাকি? এই ব্যাপারে আপনি শিওর? হ্যাঁ, বয়েজ যে বলে না ইউ ক্যান গো অলসো টু আদার বয়েজ, এটা যে বলেন এই ব্যাপারে আপনি শিওর? না, কারণ হচ্ছে শুটকা বাগুনের সাথে তো বয়েজ নিয়ে কোনো ইয়ে হয় নাই, গার্লসদের সাথে হয়েছে, আরো তুষার হয়েছে। আমরা লাগানোর শব্দটাকে সারোয়ার তুষার এবং যে 3 ইঞ্চি শব্দটার মানে সিনোনিম হিসেবে সারোয়ার তুষার ইউজ করতে পারি, বুঝছেন? আচ্ছা, আপনি কি পিছনের লোকটা যে এত পরিমাণ অ্যাকশন দিতেছে এখন, সেই রকম মানে উনি কিন্তু একদম জেনুইন লোক, মানে একদম জেনুইন ভাবে কিন্তু সে কাজ করতেছে। তার আপনি আর পাবেন না, একেবারে অবশ্যই পাবো না। সে এই যে আসিফ নজরুলের এখন একটু লোক, আসিফ নজরুল কি করছে? সে ইন্ডিয়াকে চিঠি লিখে জানাইছে শেখ হাসিনাকে আমাদের কাছে ফেরত দাও। ইন্ডিয়া এসে কি শেখ হাসিনাকে নিয়ে গেছিল? বাংলাদেশ আর্মি গিয়া শেখ হাসিনাকে ওখানে সেফলি রেখে আসছে। ইন্ডিয়া তো বলে নাই আইসা নিয়ে গেছি আমরা, তাহলে ইন্ডিয়ার কাছে চাই কি জন্য? না, আমরা তো তাকে ডাইকে নিয়েছেন, আপনারা রাখে গেছেন, আপনারা তারা নিয়ে যান। এটাই আমরা এতক্ষণ বলতেছিলাম যে সেই যে বুইরা এই ফরিদ ভাই আপনি এই ডায়লগ আবার দিবেন না, বিরক্তিকর এক ডায়লগ বাল। একটা কাম্মাসির গুলো আবার জামালপুর থেকে যায়, বালা ডায়লগ আর দিবেন না। এই যে আমাদের যে কলকাতা 3 মিনিটে কলকাতা দখল করে নেওয়া যে বিখ্যাত আর্মির দল আছে সেনাবাহিনী, এই সেনাবাহিনীর লোকজন এখন কোথায়? এখন তারা একটু যাক না, দিল্লি মার্চ করে ফেলুক। দিল্লি যাইতে কত যাতা লাগে, ওরা যদি বুঝতো। দিল্লি যাইতে কি লাগে না না লাগে এইটা আসলে মানে বড় কথা না, সবচেয়ে বড় কথা কি, এই ফারহানা ইন্দ্রা, আপনি আমার চোখের সামনে কানে আঙ্গুল দেন, পরে বাকিটা বলতেছি। আচ্ছা দিছি, আমার কানে স্পেশাল পাতি আছে, আমি পাতি ফেলে দিতে পারি। গুড। তো যখন ধরেন এক পার্টি আছে যাদের একটা সময় পরে আর খাড়ায় না, আপনি হাসতেছেন না, তার মানে আপনি শুনতেছেন না। না, আমার কানের বাতি ফেলায় মানে শোনেন লাইভে শোনো, অন ক্যামেরা অ্যাক্টিভ থাকলে মুখে একটা স্মাইল রাখতে হয়। ওকে, তো কিন্তু যত সাদা চামড়া প্রীতি অনেক বেশি। সে ফ্রান্সে মানে ফ্রান্সে যাক, যেখানে যাক, লামিয়াকে তো সে ছাড়বে না। আপনি দেখেন না, ইতালিতে যখন মেয়রের অফিসে গেছে, দুজন একই সোফায় বসেছিল, একজন অবৈধ হোক বৈধ হোক, একজন সরকার প্রধানের সাথে এই লামিয়ার ডেজিগনেশন এই লেভেলের না, দেশে এক সোফায় বসতে পারে। সেখানে একমাত্র বসতে পারে হচ্ছে নুনুচিয়ার অফিসিয়াল বউ। সেটাই বললাম, বক্তব্যদের যত ইংলিশ বুঝে না, ফার্স্ট লেডি মানে বুঝবো যে আগে যাইবো, আগে গেলে ফার্স্ট লেডি হয় না।
আগে আমি তো তাই জানি, ফার্স্ট লেডি মানে যে লেডি আগে, আমি তো জানতাম। এই যে দেখেন একজন বয়স্ক অশিক্ষিত এবং বুইড়া লোক, সে এই কথা বুঝতেছে না। তাহলে আমার তো বাংলায় ব্যাখ্যা করে বুঝাইতে হবে যে বিয়া করা মানে ওখানে বসতে পারবে। এই আবিয়াটা এই কেপ, মানে কেপ তো ইংলিশ হয়ে গেল, এটা কি কয়, ভাতারিনী। মাত্র যে বললাম ভাতারিনী, ওই ভাতারিনী ওইখানে বসার যোগ্যতা রাখে না। ন্যাশনাল চুতিয়া পার্টি না, এনসিপি ন্যাশনাল কন্ডম পার্টি বেশি ভালো লাগে। আপনি জানা থাকেন তো, তাই একটু ইংরেজি বেশি জানেন। এখানে তো আমি কি করবো, কি করার আছে বললাম, তো বাড়ির থাকি। সৃজিতা আনোয়ারা পটিটোভার উপরে চেয়েছে, আজকে তার মন ভালো নেই। গান শোনাই আপনাকে একটা। আর কত গান শোনাবেন ভাই, একটু নাচ দেখাইতে পারবেন? গান শোনার জন্য এত পাগল হয়ে গেলেন, এখন গান শুনবেন, এটা কোনো কথা? নাইস দেখান, আমরা একটু নাইসও দেখি। আমাদের কপালে তো আল্লাহ মিয়া নাই, আপনার নাইসই দেখি। সাদাত রাসেল, আমাকে এটা বললে হবে না? আজকে তার মন ভালো নেই। আমি চলে যাবো, দেখবো না লাইভ, আজকে আমার মন ভালো নেই। এই যে দেখেন, কি মুসের মতো বলে, আমি কিন্তু যাবো গা, ইন্টারনি যা বলছে সবাই খালি ভয় দেখায়। একটু নাইটা দেখান টিটো ভাই। আমরা লামিয়ার মতো সাদা চামড়া নাই পেলাম, আপনি না হয় কালো, অশিক্ষিত এবং গরিব হইলেন, তাতে কি হয়েছে? একটু নাইচেই দেখেন আমাদেরকে। আমাদের জীবনে তো কিছু নাই, আমাদের তো এই আমাদেরকে 59 সেকেন্ড কলও দেয় না, যে আইসা দেশ বেচা লাইটটা পিটটা খায়া যায়, এগুলো কল আমাদের জীবনে কেউ দিবে না, লামিয়াও দিবে না, কিছুই দিবে না, আমাদের জীবনে কিছু নাই। কিন্তু আপনি হলো বিহারে গান শোনায় দেন, চাক ভুম চাঁদিনী রাতে, মানে কি একটু নাইসে দেখা দেন। নাচ পারি না, এটা নাচ পারে সাদত রাসেল। চলে গেছে, এই যে বলতেছে আমাকে ইনবক্সে যে ভাই আমাকে যুক্ত করেন না, কারণ আপনাদের উঠান বাঁকা। কি করেন ভাই, আপনাদের উঠান বাঁকা, আমি নাচবো না। চিন্তা করছেন? কি আর বলবো। একটা জিনিস কিন্তু কথা বললে এইবার কিন্তু পারামাইন রাই এইবার ঠোঁট দেখায় কথা বলতেছে। সরি উঠানটা কি সোজা করে দিব, বাঁকা উঠানটা? হ্যাঁ দিতে পারেন, তারপরে বলতে পারেন। আমি আবার 4 জন এখন, আমরা এখন লাইভে 4 জন। আমাদের জয় বাংলা নিউ একদম সদ্য মেম্বার যেটা, সেটা চলে আসছে। সোয়া 3 জন। অসম্ভব। আমার ছেলের নাম জয়, তার নাম দেওয়া হচ্ছে জয় বাংলা স্লোগান, কথা বুঝে শুননা কবেন। আচ্ছা জয়। আরেকটা পোলা হইলে নাম রাখবেন বাংলা, তাহলে জয় বাংলা মিলে যাবে। আমি আরেকটা পোলা চাই না, আরেকটা মেয়ে চাই, তাহলে আরেকটা বাঘিনী বানান যাইবো। পোলা তো এমনিই হইবো, কিন্তু মাইয়া সোলজার আমাদের দরকার। দেখেন এই যে শিবির যে গেমটা খেলতেছে, মন, আমি, সামিনা লুৎফা, তারপর সাইমা, ওই যে যার দন কাপে আসমান কাপে, সেই সাইমা ম্যাডাম, তারপর হচ্ছে এই মালটার নাম কি, আরেকটা যে গীতিয়ারা নাসরিন, এই চুদনা মাগিগুলা, এগুলা যে 24 সালে দেশ বেঁচে দিছে, এখন দেখেন ওগুলা নুনুসের দনটা চাটতেছে। আমাদের মানে ভাবটা এরকম দেখাইলো, আপনি ভাবেন যে অপারেট একটা চাইতে দিচ্ছে, এত খুশি হয়েছে। আমাদের কিন্তু এরকম মেয়ে দরকার, বুঝছেন? যেগুলো যে রাজাকার চুদে গান করতে পারবে, এরকম মেয়ে দরকার। আমাদের মেয়েরা কম। আমাদের 71 সালে যেসব মেয়েরা ছিলেন, মুক্তিযোদ্ধা নারীরা ছিলেন, আমাদের শহীদ জননী জাহানারা ইমাম, তার বই যে কেজি ধরে বাংলা একাডেমি, শোরের পথ, গোলামের পথ, গোলামরা যে বিচ্ছে দিল, এগুলো একটা সাইজ করার জন্য আমাদের আরো মেয়ে দরকার, বুঝছেন? অবশ্য লাভ নাই, শেখ হাসিনা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে এত কাজ করে গেছে, এত কিছু করে গেছে, এই চোদানির উপর ডলার পাইয়া সব বিলা গেছে। আপনার সঙ্গদোষের লোহাও ভাসে, সঙ্গদোষে এইসব ঠিক না। মুরব্বী, আপনি আমাদের লাইনে আনার চেষ্টা করবেন, উল্টা আপনি আমাদের গান গাওয়া শুরু করলে তো সমস্যা, বুঝেন নাই? সমস্যা কঠিন সমস্যা। আমি কি আপনার নুনুস কাকার চেয়ে বেশি মুরব্বী হয়ে গেছি? আমাকে সকাল না তা নাই। নুনুস তো মনে করেন এই টাকা টুকা মাইরা নিজেরা জোয়ান সাজাই গিয়া ঘুরে বেড়াইতেছে, কিন্তু সমস্যা হয়েছে একটা কথা কই টিটো ভাই, আপনি একটু খেয়াল করে কথাটা শুনেন। এই মালটা এত হাজার শত কোটি টাকা কামাইয়া ঘুরে, তো মনে করেন এরকম টুন্ডা জামা কাপড় পরে, এর জীবনে আনন্দটা কি? এটা মানে প্রশ্ন, এটা একটা দার্শনিক প্রশ্ন, এটার উত্তর এভাবে দেওয়া সম্ভব না। এটা এক একজনের সুখ শান্তি, এক একজনের এক এক। আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, যে যেই লোকটা
5,000 কোটি টাকা সুইস ব্যাংকে রেখেছে, সে এটা জানে যে সে তাকে কাউকে নমিনি দিতে পারছে না এবং তার জীবদ্দশায় সে 5,000 কোটি টাকা খরচ করতে পারবে না। কিন্তু তার সুখটা এই জায়গায় যে আমার অ্যাকাউন্টে 5,000 কোটি টাকা আছে। সো এটা একটি অসুস্থতা, এটা একটি মানসিক ব্যাধি। এছাড়া যদি আপনি প্রশ্নটা আপনি অনেক সিলি ভাবে করেছেন, বাট এটার উত্তর অনেক ব্যাপক, বিস্তৃত এবং না না না, আপনি আপনি কেন আমার প্রশ্নটা বুঝতে পারেন না, এইটার একমাত্র কারণ হচ্ছে আপনার কোনো লামিয়া নাই। could be না, আপনার কোনো লামিয়া নাই। যদি থাকতো তাহলে, এবং আপনি নুনুসের জেস্টার খেয়াল করছেন কিনা জানি না, সে যখনই কোনো মেয়ের সাথে দাঁড়ায় তার দুইটা হাত কখনোই ক্লিয়ারলি দেখা যায় না, যে কোনো একটা হাত কেন জানি ইনভিজিবল হয়ে থাকে। আমি অনেকগুলো ছবি খেয়াল করছি, বুঝছেন, অনেকগুলো ছবিতে খেয়াল করছি। এবং আপনি এটা খেয়াল করছেন কিনা আমি জানি না, আমি কিন্তু মানে আমি তো একটা মেয়ে মানুষ, আমি ধরেন we have been sure today. Okay, right. Please continue. আমি আজকে বললাম যে এই মেয়ে মানুষ, আজকে আমিও জানলাম প্রথম। Please continue. আমরা মরা বাড়িতে গেলেও দেখি কে কি জামা কাপড় পইরা আসছে, সেইখানে শারমিন মোর্শেদ সারা জীবন দেখলাম বগল কাটা জামা কাপড় পইরা সবকিছু দেখায় দেখায় ঘুরে বেড়ায়। সে নুনুসের সামনে নিজেকে কতটা ইনসিকিউর ফিল করে, আসিফ নজরুলের সামনে কতটা ইনসিকিউর ফিল করে যে সে ফুল হাতা ব্লাউজ পিনবে, তার উপর আবার একটা কোটিউম পিনবে। ক্যান ইউ ইমাজিন? না, এই কোটি তার যে আসলে কি থাকে সেটা একটু আমি আপনাদের দেখাই। না, নুনুসকে সে কতটা মানে ভরসা করতে পারে না, ভরসার যোগ্য মনে করে না নুনুসকে, আসিফ নজরুলকে, এবং আর কে কে আছে, ছাপড়ি লেদার আসিফ, সে যে 9,650 জন নাকি কতজন, এটাই তো ভিজিটটা ছিল তাই না, এদেরকে যে গেরিলা ট্রেনিং দিচ্ছে, কমব্যাট ট্রেনিং দিচ্ছে, যেগুলো তো রাস্তা দেখলাম 2 দিন আগে মারামারি লাগাই দিচ্ছে পুলিশের সাথে, পুলিশ এদের পিটা দিতেছে। এই একটা ভালো কথা টিটো ভাই, পুলিশের নতুন ইউনিফর্মটা তো আপনার জামা কালারের হয়ে গেছে। না, আমার জামা কালার মানে এত জঘন্য জামা কালার, পুলিশের চৌকিদারের মতো দেওয়া যায়, জমাদারের মতো। এই জিনিসটা হচ্ছে কি, যদি আপনি ব্রিটেন থেকে কিনতে যান নতুন, তাহলে আপনাকে অন্তত 4,000 পাউন্ড গুনতে হবে। আমি গরিব মানুষ, আমি এবং অঙ্কে খারাপ, আমি খুবই খারাপ ছাত্রী, আমার অঙ্কটা করে বুঝেন 4,000 পাউন্ডে কয় টাকা হয়, তাইলে আমি লেদার ছাপি আছি যে জামা কাপড়ের দাম গুনতে পারবো। কমসে কম 5 লাখ টাকার কথা বলতেছে। একটা কথা শুনেন, ট্রেন্স কোট, এটাকে বলে ট্রেন্স কোট। হ্যাঁ, এই ট্রেন্স কোটের প্রতি আমার একটা আলাদা ফ্যাসিনেশন আছে। তো এইটা আমি কিনছি কিভাবে শুনেন, এটা আমাদের এখানে সেকেন্ড হ্যান্ড দোকান আছে, সেকেন্ড হ্যান্ড দোকান থেকে আমি এটা যে কিনছি, সেই সেকেন্ড হ্যান্ড দোকান থেকে কেনার পরেও আমার এটার দাম পড়ছে বাংলাদেশি টাকার যে টাকা, সেটা অনেক টাকা আর কি। আপনি আমার ড্রেসের সাথে পুলিশের ড্রেসের তুলনা করলেন, এটা একটা সিকিউরিটি গার্ডের ড্রেস। হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ, হাউ আরে মমি সিং এর ভাষায় গালি দেন, কি ইংরেজি ভাষা গালি দেন, আমরা বুঝি নাকি? কি শেখ সজীব আহমেদ নিলয়, শেখ ফরিদ ভাই আমার রাজনীতির বস, আমি সবসময় ফারহানা ইন্দ্রা আপা, শেখ ফরিদ ভাই, টিটু ভাই, রাসেল ভাই, সব সময় এখন ওই যে টিটু ভাই লেখছে, এই পরিস্থিতির মধ্যে আমার নাম না, এটা তো এর নাম কেন আপনি নেন না? এটাও আবার আমার নামের সাথে মিল আছে, শেখ সজীব আহমেদ নিলয়, এর নামটা দিতে হবে। যাই প্রিয় দর্শক, আপনাকে 2বার দেখানো হয়েছে, আশা করি আপনি হ্যাপি, আমরাও হ্যাপি। তবে আমার কিন্তু একখান প্রশ্ন আছে টিটুর কাছে এবং দেবী ইন্দ্রাণীর কাছে। না, আমি টিটু ভাইয়ের জ্যাকেটটা আমার কাছে মনে হইতেছে সে পুলিশের ইউনিফর্ম কোন দিক দিয়ে একটা মাইরা দিছে। এই জ্যাকেটের দাম এত বেশি আমি মোটেই বিশ্বাস করি না। এটা নির্ঘাত সে ওই পুলিশের কাছ থেকে কোনোভাবে কম কমিশনে পাইছে, এরকম ফকিন্নি মার্কা ইউনিফর্ম সে কোনোভাবে একটা এটা আদায় করে ফেলছে। ওই যে এক দর্শক বলতেছে টিটু পতাকা চেতিয়েছে। শুনেন, আমার যত জামা কাপড় আপনি আমার গায়ে দেখবেন এখন সব সেকেন্ড হ্যান্ড, সব থেকে কিনা। এই যে দেখছেন, আমি তো চিনি তাকে, সে নির্ঘাত মিথ্যা কথা বলতেছে, সেকেন্ড হ্যান্ড এই জিনিস সেকেন্ড হ্যান্ড আনবে, সে এটা মনে করেন যে পুলিশের কাছ থেকে ভাঁজ দিয়া এটা সে কুরিয়ার নিছে, আমি মানে 100% শিওর। সে হইলো ভারতের করমচাঁদ গান্ধীর মতো, মানে গরিব দেখানোর জন্য অনেক টাকা খরচ করে, নিজেকে গরিব দেখানোর জন্য। এই যে পুলিশের ইউনিফর্মের যে এই কালারের ড্রেস, সে এইটা এখনই কেন পড়লো? এই কয়দিন তো আমরা দেখি না, লাইভে ছিল, এই কয়দিন এই ড্রেসটা ছিল না, এই কালার ইউনিফর্মের কালারটাও চেঞ্জ হইলো, তার এই জ্যাকেটটাও কই থেকে যেন টুপ করে পড়লো, এটা একটা কথা আমাকে বুঝান। আমি তো তাকে তার আগে এই ড্রেস দেখি নাই। আমি একটা জিনিস খেয়াল করছি, বাংলাদেশের পুলিশ, আপনি তো মানে আমরা সবাই বাংলাদেশের জন্য অন্তপ্রাণ, কিন্তু তাই বলে পুলিশের এরকম আচোদা মার্কা কালারের জ্যাকেটটা আপনার নিতে হইলো?
না, এটা একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শুরু করে একটা সার্টেন বাংলাদেশের ইতিহাস থেকে বাংলাদেশের পুলিশ এবং শুরু থেকে এদের ড্রেস থেকে খাকি সরানোর কিন্তু একটা প্ল্যান ছিল, খাকি সরিয়ে ফেলবে। খাকি রংটাকে বাংলাদেশে খুব বাজে দৃষ্টিতে দেখানো হয়। যে জিনিসটা নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও করতে চেয়েছিলাম, আজকে যেহেতু সেই কথাটা উঠিয়েছেন, কথাটি বলতে হয়। সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশের, ধরেন আপনাদের যদি মনে থাকে, যারা আমরা ফারহানা ইন্দ্রা, শেখ ফরিদের তো অবশ্যই মনে আছে, আমরা পুলিশের খাকি ড্রেস কিন্তু দেখেছি। পুলিশের খাকি ড্রেস দিয়ে যে ড্রেসটা আসলো সেটা নীল রঙের একটি ড্রেস। নীল রঙের ড্রেস যাওয়ার পরে যে এখন যে ড্রেসটা আছে সেই ড্রেসটা এসছে। পুলিশের ড্রেস কেন চেঞ্জ করা হয় বাংলাদেশে একটা জিনিস জানবেন, বিশ্বাস করেন, স্বীকার করেন আর না করেন তাতে আমার বাল আসে যায়। পুলিশের পোশাক চেঞ্জ করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যুক্ত যারা, তাদের পকেটে 2 পয়সা ঢোকার জন্য। প্রত্যেক একটা পুলিশের ড্রেস চেঞ্জ মানে এর সাথে অনেক কিছু চেঞ্জ, তার এখানে সুমন দেব নামে একজন কমেন্ট করছে জুলাই সনদ দেশে মুতে, কিন্তু কাহিনী হচ্ছে জুলাই সনদ তো লেমিনেট করা। এটা লেমিনেট করা হয়েছে কারণ হচ্ছে ওটা শিরিষ কাগজ দিয়েও লেমিনেট করছে এক পিঠে, যেটা দিয়ে ঢুকবে, যেটা ভেতরে থাকবে ওটা উনি তো বলে না যে আমি শিরিষ কাগজ দিয়ে কথার মধ্যে ড্যাঙ্গা ঠেলে মেজাজ খারাপ লাগে। সে বলছে জুলাই সনদের মধ্যে, জুলাই সনদের মধ্যে তো হচ্ছে লেমিনেট করা, এক সাইড স্মুথ এক সাইড রাফ শিরিষ কাগজ দিয়ে। যে সাইডটা শিরিষ কাগজ দিয়ে লেমিনেট করা সেই সাইডটা বাইরে থাকবে এবং সেইটা ওই যে কি জানি ফখার পুটকি দিয়ে ঢোকানো হবে। এটা বুঝেন নাই? সে মুতলে হবে ওটার মধ্যে, ওটা তো ভিজবে না, কোনো লাভ হবে না। তো আপনি কি তার না হাঁকতে বলেন? আপনি কি জুলাই সনদের উপর হাঁকতে বলতেছেন? মুতছে একটু ইজ্জত রাখছে, আপনি কি হাঁকতে বললেন? লোক ভালো না তো, মনের বার শোনা অনেক। আচ্ছা, আমরা লাইভটা শেষ করি, অনেক সময় হয়ে গিয়েছে। দর্শক শ্রোতা বন্ধুরা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন এবং যারা ভবিষ্যতে এই লাইভটি দেখবেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। লাইভটি আমাদের ইচ্ছা ছিল 1 ঘন্টা করব, কিন্তু আপনাদের যে দর্শক শ্রোতাদের যেই পরিমাণ ভিড়, সেই কারণে হচ্ছে গিয়ে আমাদের যে যাদেরকে যে আমাদের অপারেটর আছে, যাকে আমরা প্রত্যেক মাসে $1 বিলিয়ন পে করে থাকি, ডলার না ইউরো, সম্ভবত ইউরো, হ্যাঁ। এই যে ইন্দ্রা বেশি টাকা পে করে বলে ইন্দ্রা সম্পর্কে যে মন্তব্য, এগুলোই দেখানো হয়, আমাদের একদমই গুরুত্ব দেয় না। এবং আমি চিন্তা করছি সামনের মাসে এর কিছু বেতন আরো কমাই দেওয়া হবে। তো দর্শক শ্রোতা বন্ধুরা যারা এতক্ষণ দেখছিলেন এবং যারা এরপরে যারা দেখবেন, আপনারা এই লাইফের ভাষ্যগুলোকে জাস্ট ডিকশনারি মিনিং এ নেবেন না, এর অনেক অন্তর্নিহিত অর্থ থাকে, অনেক বক্তব্য থাকে। এবং আমি স্পেশালি ধন্যবাদ জানাই আমাদের পেছনে যিনি অপারেট করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন তাকে, ফারহানা ইন্দ্রাকে। অবশ্যই ফারহানা ইন্দ্রা একটি বিশেষ ধন্যবাদ প্রাপ্য, কারণ ফারহানা ইন্দ্রা যে কাজটি করছেন তার সন্তানকে কোলে নিয়ে উনি এই মুহূর্তে দেশের প্রয়োজনে যে সময়টা দিচ্ছেন, আমি যেহেতু তার সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে, তো তার এই দর্শক শ্রোতা বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আচ্ছা, উনি বাজাইছে কেন আমি সেটা জানি, কারণ হচ্ছে আওয়ামী লীগের কর্মসূচি চলতেছে, টোটাল শাটডাউন। ওই শাটডাউনের সাথে সহমত ঐক্যমত বোঝানোর জন্য সেই মিউজিকটা বাজাচ্ছে, আপনি বুঝেন নাই? সহবাস করতে চান? এই অপারেটরকে আমাদের পাল্টাইতে হবে। আমরা এটা মানে অপারেটর দিয়ে হবে না, অশ্লীল অপারেটর, অতিরিক্ত অশ্লীল। আমরা তো এরকম, আমরা সব এখানে মানে হুজুর মানুষজন এখানে আসছে, এখানে এসব চলে না। এই যে ফারহানার গার্লফ্রেন্ড বলছে, নিতা ফারহানা চলো কাটটা প্লিজ। তো রাসেল ভাই কলা খায় নাই, ঠিক, এটা সত্যি কথা। তো দর্শক শ্রোতা বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের যেই মুক্তিযুদ্ধের পক্ষে যে আমাদের যে আন্দোলন, সেটা আমাদের সবসময় চলবে। কোন দলের কে কোন চিন্তা ভাবনা করছে, কোন মতের, এইসব নিয়ে আমাদের কোনো টাইম নেই। যেমন আজকে আমি আর শেখ ফরিদ একটি কথা বলছিলাম বারবার, যে ধানমন্ডি 32 নম্বর ভেঙেছে, এটা সেখানে যদি কোনোদিন ক্ষমতায় আসে সে মাফ করে দিতে পারে, সেটা তার পার্সোনাল ব্যাপার, একেবারেই তার পার্সোনাল। এসে ধানমন্ডি 32 নম্বর যারা ভেঙেছে তাদের জন্য যদি আলাদা ইন্ডিমিনিটি করেও তাদেরকে যদি ক্ষমা করা হয়, যে একটা ইন্ডিমিনিটি করা হইলো যে ধানমন্ডি 32 ভাঙার সাথে ব্যক্তিগতভাবে বিদেশে বসে যারা যারা ছিল তাদের প্রত্যেককে ক্ষমা করে দেওয়া হলো, আমাদের শেখ হাসিনার কোনো টাইম আমাদের কাছে নাই, এটা পরিষ্কার আগে থেকে ঘোষণা। বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনা। টিটো ভাই এতক্ষণ যাবত কি বলতেছেন আমার কানে আসলে ঢুকতেছে না। আমি কিছু কিছু সময় স্পেসিফিক কিছু টাইমে চোখেও দেখি না, কানেও শুনি না। আমিও শুনিনি। তো
ধানমন্ডি 32 যারা ভেঙেছে তাদেরকে যদি আওয়ামী লীগ সরকার ভবিষ্যতে ক্ষমতায় এসেও কোন একটা ইন্টিমেন্ট পাস করে তাদেরকে যদি ক্ষমা করে দেয়, এটা শেখ হাসিনার পার্সোনাল ব্যাপার, এটা আওয়ামী লীগের পার্সোনাল ব্যাপার। কিন্তু প্রত্যেকটা বালুকন্যার প্রতিশোধ বাংলাদেশের মানুষ নেবে এবং আমি তাদের